সত্যজিৎ রায় বাংলা সাহিত্য ও চলচ্চিত্র জগতে এক অনন্য প্রতিভার নাম, যার হাত ধরে আপামর বাঙালির ভাবনা চিন্তা চেনা পরিচিত গণ্ডির বাইরে সাহিত্যের উন্মুক্ত আকাশে ডানা মেলে উঠতে শিখেছে, যার সৃষ্টিতে মিশে আছে কল্পনা, রহস্য, রোমাঞ্চ ও মানবিকতার এক অপূর্ব সমন্বয়। আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের রহস্যে মোড়া শিহরণ জাগানো গল্প বিষফুল। এই গল্প যত এগোবে ততই খুলতে থাকবে রহস্যের নতুন দরজা, আর শেষ পর্যন্ত সেই রহস্য আপনাকে নিয়ে যাবে এক অপ্রত্যাশিত পরিণতির দিকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প বিষফুল। লেখক সত্যজিৎ রায়, গল্পের সূত্রধর সৌমিতা। কণ্ঠাভিনয় রয়েছেন দীপ চৌধুরী, মীনাঙ্ক মজুমদার এবং সৌমিত্র গুপ্ত। আপনারা শুনছেন দ্য কালচারাল ক্যাপিটাল। হেডফোনটা পরে নিন, গল্প শুরু হবে। বাবু, ওদিকে যাবেন না বাবু। জগন্ময় বাবু চমকে উঠলেন। কাছাকাছির মধ্যে যে আর কোনো লোক আছে সেটা উনি টের পাননি, তার ফলেই এই চমকানি। এবার দেখলেন তার ডাইনে হাত 10 দূরে দাঁড়িয়ে আছে একটি 13-14 বছরের ছেলে। তার পরনে একটা ডোরা কাটা নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো একটা সবুজ রঙের দোলাই। ছেলেটির রং কালো, মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আঁচড়ানো, চোখ দুটিতে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চাহনি। গ্রাম্য হলেও নির্ঘাত স্কুলে পড়ে, অকাট মূর্খ হলে অমন চাহনি হয় না। কোন দিকে যাব না? জগন্ময়বাবু প্রশ্ন করলেন। ওই 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 দিকে। অর্থাৎ জগন্ময়বাবু তার হাঁটার পথে একবারটি থেমে যেদিকে দৃষ্টি দিয়েছিলেন সেই দিকে। কেন যাব না? কেন, কি হবে গেলে? বিষ আছে বাবু। বিষ? কিসে? ওই তো ওই ওই গাছে। সত্যি বলতে কি, গাছটা দেখেই জগন্ময়বাবু থেমেছিলেন। ফুল গাছ, বুনো ফুল সম্ভবত। রাস্তা থেকে হাত 20 দূরে একটা ঢিপি, তার উপরে ওই একটি মাত্র গাছ। কাছাকাছির মধ্যেও যাকে গাছ বলে তার নেই। এই গাছটা কোমর অবধি উঁচু, তেকোনা ছোট ছোট পাতা, আর পাতার ফাঁকে ফাঁকে ভারী সুন্দর হলদে, কমলা আর বেগুনি রঙের ফুল। জগন্ময়বাবুর অবাক লাগছিল এই কারণেই যে গত 3 দিন ঠিক এই রাস্তা দিয়ে হাঁটা সত্ত্বেও ওই ঢিপি আর ওই গাছ ওর চোখে পড়েনি। অবশ্যই হাঁটার সময় অর্ধেক দৃষ্টি পথে রেখেই চলতে হয়, বিশেষ করে সে পথ যদি কাঁচা আর অজানা হয়। কাজেই না দেখাটা আশ্চর্য নয়। ছেলেটি এখনো সেইভাবেই দাঁড়িয়ে তার দিকে দেখছে। এই কিরাম তোর? আগে ভগবান। ওরে বাবা, বাংলা শিখলি কোথায়? স্কুলে। এই আমার পেছন পেছন আসছিলি কেন রে? আমার বাড়ি ওই 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 তো। জগন্ময়বাবু দেখলেন যেদিকে ঢিবি সেই দিকেই আরও সিকি মাইলটাক দূরে বাঁশবনের লাগোয়া খড় ছাউনি দেওয়া কুটির। জগন্ময়বাবু আবার চাইলেন ছেলেটির দিকে। আরও 2-একটা প্রশ্ন করতে হয়। সে ফস করে যেচে তাকে এভাবে নিষেধ করবে কেন? আরে গাছটার কি নাম? জানি না। বিষ আছে তো জানলি কি করে? এই তো ওই মরে যায় যে। মরে যায়? কি মরে যায়? ওই তো ওই সাপ, তারপর ওই ব্যাং, ইঁদুর, আবার পাখি। আচ্ছা, তো কি করে মরে যায়? গাছ বসলে না ফুলে বসলে? এই তো ওই কাছে গেলে। কাছে গেলে? মানে কতটা কাছে? ওই 4 হাত, 5 হাত। আচ্ছা, তুই তো খুব গোপ্পে দেখছি। নাকি গাঁজা টাজা ধরেছিস এই বয়সেই? তোর মাস্টারকে স্কুলে গিয়ে জিজ্ঞাসা করিস, ওই ফুল গাছে এরম বৃষ্টি হয় না, বুঝলি? ছেলেটি চুপ করে চেয়ে আছে।
শোন, আমি এখানে নতুন লোক, বুঝলি, চেঞ্জের জন্য এসেছি। আমার শরীরটা খুব একটা ভালো নেই, বুঝেছিস? ওরকম গুলটুল মারিস না। এদেশে ওরকম ফুলের কথা কেউ কোনোদিন শোনেনি, আর ওরকম হয় না, বুঝলি? এদেশে না, সাহেব এনেছিল তো। ছেলেটি দেখছি নাছোড় বান্দা, বিশ্বাস করাবার জন্য বদ্ধপরিকর। হ্যাঁ রে, কোন সাহেব? ওই তো আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে ছিল। কবে এসেছিল? ওই যেবার খরা হলো তার আগের বার। আচ্ছা, তো সাহেবের তুই নাম জানিস? নাম জানি না, লাল মুখ, কটা চুল। ও, তার মানে সে এসে ওই ডিপির ওপরে পুঁতে দিয়ে গেছে গাছ। জানি না, তবে সাহেব যাওয়ার পরেই তো গাছ হলো। ওই ওই যে বোন ওইখানে ঘুরতো হাতে কাঁচ নিয়ে। বটানিস্ট হবে, জগন্ময়বাবু ভাবলেন। ভারী তাজ্জব কথাবার্তা বলছে ছেলেটি। ওই ওই দেখুন না। ছেলেটি আবার আঙুল দেখালো ওই ঢিবিটার পাশে, ওই যে পাথরটা তার ঠিক ডান পাশে। জগন্ময়বাবু দেখলেন একটা সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। আরে, ওটা কি রে? ওটা তো সাপ বাবু। সাপ? হ্যাঁ, সাপ ছিল, এখন হাড়, মরে গেছে। স্মৃতি সাপ, বিষের দম ছাড়ে ওই ফুল। জগন্ময়বাবু বাইনোকুলারটা চোখে লাগালেন। হ্যাঁ, সাপই বটে, সাপের কঙ্কাল। ফুলটাও দেখলেন দূরবীনের ভেতর দিয়ে। যত সরল মনে হয়েছিল তত নয়, কোনো রংটাই সরল নয়। হলদের মধ্যে বেগুনির ছিটে, বেগুনির মধ্যে হলুদ, অরেঞ্জের মধ্যে সাদা আর কালো। যন্ত্রটা চোখে লাগিয়ে আরও একটা মরা জিনিস দেখতে পেলেন জগন্ময়বাবু। এটাও সরীসৃপ, তবে এটার পা আছে 4টে, গিরগিটি বা বহুরূপী জাতীয় কিছু। এটা গত 2-1 দিনের মধ্যে মরেছে। তা এরা সব এতদিনে শেয়ানা হয়ে যায়নি? এখনো আসে আর মরে? রোজ মরে বাবু, এই একটা দুটো। কই, অত তো দেখছি না, মাত্র তো 2টো। ওই তো ঢিবির পেছনে আছে। বেশি মরলে পরে বাঁশ দিয়ে টেনে এনে সাফ করে দেয়। কে সাফ করে দেয় রে? আমার বাবা, আমিও। তা বাঁশ দিয়ে ওই গাছটায় 2-4টা ঘাড় মেরে সাবার করে দিস না কেন রে? তাহলেই তো আপদ চুকে যায়। আবার গজায় বাবু। বলিস কি রে? পুড়িয়ে দিল আবার গজায়। জগন্ময়বাবু ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে চাইছিলেন না, কারণ 5 আনার বেশি বিশ্বাস হয়নি এখনো তার মনে। যেটুকু হয়েছে তার কারণ একবার কোন বইয়ে যেন মাংসাশী গাছের কথা পড়েছিলেন। বিশ্ব চরাচরে অনেক আশ্চর্য জিনিস আছে, যার অনেকই এখনো হয়তো মানুষের অগোচরে রয়েছে। হ্যাঁ রে, আরও আছে এই গাছ? হ্যাঁ, আছে তো। কোথায় আছে রে? ওই 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 বনে আছে। কাছাকাছির মধ্যে এই একটাই? হ্যাঁ, আর দেখিনি বাবু। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে এখানে এসে সুদৃশ্য স্বাস্থ্যময় নিরিবিলি পরিবেশ আর টাটকা সস্তা সুস্বাদু খাদ্যদ্রব্য ছাড়াও একটা উপরি লাভ হয়েছে জগন্ময়বাবুর। এটার আশাই করেননি। ফিরে গিয়ে আপিসে বলবার মতো গল্প হলো একটা। বিষ ফুল, গাছের নিঃশ্বাসে বিষ। ওই দুটি মৃত প্রাণী না দেখলে ছেলেটির কথা তিনি আদৌ বিশ্বাস করতেন না। তবে সে এইভাবে বানিয়ে কথা বলবে কেন, সেটাও একটা প্রশ্ন। এই ধরনের প্র্যাকটিক্যাল জোক একমাত্র শহরেই সম্ভব, আর তাও সে 1 এপ্রিলে। গাঁয়ে দেশে যে এমন জিনিস হয় না, সেটা চিরকাল শহরে বাস করেও বেশ বুঝতে পারলেন জগন্ময়বাবু। আর এটাও বুঝলেন যে তার 42 বছরের জীবনে আজ একটি স্মরণীয় দিন। বিষ ফুলের কথা আজ তিনি প্রথম শুনলেন। অথচ মজা এই যে কাঠঝুমরিতে আসার কথাই ছিল না তার। গিয়েছিলেন ডালটনগঞ্জ, তার বোনের বাড়িতে দিন 15 ছুটি কাটিয়ে আসবেন বলে। গত বছর থেকে একটা হাঁপের কষ্ট অনুভব করতে শুরু করেছেন জগন্ময়বাবু। ডাক্তার, শুধু ডাক্তার কেন, চেনাশোনা সকলেই বলেছেন ড্রাই ক্লাইমেটে কটা দিন কাটিয়ে আসার কথা। ওয়ে জগন্ময়, বিয়ে তো করনি, এত টাকা কার জন্য পুষে রাখছে? হ্যাঁ, একটু খরচা টরচা করো।
আমাদের পেছনে নাই করবে, অন্তত নিজের পেছনে তো করো। এই এত টাকার ব্যাপারটা জগন্ময়বাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা ঝাঁকুব্ধ মহাসামুদ্রিক ঢেউয়ের মতো। 3 দিন রেসের মাঠে যাবার পর চতুর্থ দিনই জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক। এক ধাক্কায় 64,000 টাকা। অথচ ঘোড়া নিয়ে কোনো দিন মাথা ঘামাননি, রেসের বইয়ের পাতা পর্যন্ত খুলে দেখেননি। যাওয়া কেবল এক বন্ধুর পাল্লায় পড়ে এবং কিছুটা কৌতূহলবশত। ডাক্তার নন্দী বলেন, হাঁপানির টানটা ওই টাকা পাওয়ার পর থেকেই। তা হতেও পারে। জগন্ময়বাবু নিজে লক্ষ্য করেছেন যে এই আকস্মিক ভাগ্য পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তন দেখা দিয়েছে। যেমন তিনি সাধারণ অবস্থায় অনেক বেশি হাতখোলা ছিলেন, এখন হিসেবি হয়ে পড়েছেন। গাড়ি কেনার সামর্থ্য হয়েছিল, কিনেও কেনেননি। বন্ধুদের ভোজ দেবেন বলে শেষ পর্যন্ত সন্দেশের ওপর সেরেছেন। আদরের ভাইপো তিলুর জন্মদিনের জন্য 44 টাকা দামের রেলগাড়িটা দূর করে পয়সা বার করার সময় মদ বোতলে 27 টাকারটা কিনেছেন। শুকনো ক্লাইমেটে দিন 15 কাটিয়ে আসার পরিকল্পনাটা যখন মাথায় এলো, তখন বন্ধুরা অনেকেই অমুক জায়গায় অমুক হোটেল তমুক রিস্ট লজের কথা বলেছিল। সে সবই জগন্ময়বাবুর সামর্থ্যের মধ্যেই ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি খরচ বাঁচিয়ে ডালটনগঞ্জে বোনের কাছে যাওয়াই স্থির করেন। সেখানেই থাকতেন পুরো ছুটিটা, কিন্তু 2 ভাগ্নের একসঙ্গে চিকেন পক্স হয়ে যাওয়ায় ভগ্নিপতি নিজেই বললেন, একবার কাঠঝুমরিতে মূর সাহেবের বাংলোটা খোঁজ করে দেখুন না। বিলিতি টাইপের বাংলো, খাওয়া দাওয়াও সস্তা আর ভালো, চেঞ্জও হবে, বিশ্রামও হবে। অবশ্যই সাহেব আর নেই, মাস 4 হলো মারা গেছেন, তবে গিন্নি আছেন, ওইখানেই থাকেন। ওরা ভাড়া দেন বাংলোটা, এটা আমি জানি। বুড়ি মিসেস মুর কোনো আপত্তি তোলেননি, তবু বলেছিলেন, এদিকটা তো আমার স্বামী দেখতেন, ওর কয়েকজন বাঁধা খদ্দের ছিল, তবে তাদের তো কোনো চিঠি বা টেলিগ্রাম দেখছি না। তোমায় দিতে আপত্তি নেই, তবে 15 দিনের বেশি তোমায় থাকতে দিতে পারবো না, ভেরি সরি। তার প্রয়োজনও হবে না। 3 দিন ডালটনগঞ্জে থেকে এই সবে 3 দিন হলো গত শুক্রবার জগন্ময়বাবু মুর সাহেবের বাংলোতে এসে উঠেছেন। আর এসেই বুঝেছেন যে তার মতো মানুষের পক্ষে ছুটি কাটানো এর চেয়ে ভালো জায়গা আর হয় না। প্রথমত ক্লাইমেট, এসে অবধি একদিনও নিঃশ্বাসের কষ্ট হয়নি। দ্বিতীয়ত কলকাতার মানুষ জগন্ময় বাড়ি কল্পনাই করতে পারেননি যে ট্রাম, বাস, লরি, ট্যাক্সি, রেডিও, টেলিফোন, টেলিভিশন, সিনেমা, মানুষের কোলাহল ইত্যাদি বাদ হয়ে গেলে কি আশ্চর্য টনিকের কাজ হয়। এখন বুঝতে পারছেন যে কলকাতার মানুষ সব সময় কোণঠাসা। সত্যি করে হাত পা ছড়ানো যে কাকে বলে, সেটা তিনি বুঝেছেন কাঠঝুমরিতে এসে। মুর সাহেবের বাংলো প্রথম দর্শনেই জগন্ময়বাবুর মনটা ভালো হয়ে গিয়েছিল। দূরে পেছনে পাহাড়ের লাইন, তারপর এগিয়ে এলে প্রথমে বন, বনের পর অসমতল প্রান্তর, তার এখানে ওখানে ছড়ানো ছোট বড় টিলা, আর আরও এগিয়ে এলে লম্বা লম্বা গাছ পেছনে নিয়ে দাঁড়িয়ে আছে চিমনি আর টালির ছাদওয়ালা বিলেতি পোস্টকার্ডের ছবির মতো মুর সাহেবের বাংলো। সেই বাংলোর বারান্দা পেরিয়ে ভেতরে ঢুকে ঘরগুলোর ছিমছাম চেহারা, আসবাবের পারিপাট্য, জানলা ও দরজার পর্দার নকশা ইত্যাদি দেখে জগন্ময়বাবুর বিশ্বাস হলো যে রেসের মাঠে জ্যাকপট পাওয়ার চেয়ে ছুটি ভোগের জন্য এমন বাংলো পাওয়া কিছু কম ভাগ্যের কথা নয়। এখানে এসেই জগন্ময়বাবু তার দিনের রুটিন ঠিক করে নিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরোন, ফিরে এসে ব্রেকফাস্ট, তারপর বাংলোর বারান্দায় বা সামনের কম্পাউন্ডে বসে ম্যাগাজিন পাঠ। খান 25 রিডার্স ডাইজেস্ট নিয়ে এসেছেন তিনি বোনের বাড়ি থেকে। তারপর স্নান খাওয়া সেরে দিবানিদ্রা। বিকেলে চায়ের পর আবার পদব্রজে ভ্রমণ। রাত্রি 8:30টার মধ্যে খাওয়া শেষ করে ঘুম। আজ সকালে বেরিয়ে ফিরে এসেই চৌকিদার বানওয়ারিকে জিজ্ঞাসা করলেন বিষফুলের কথা,
অবশ্যই প্রথমেই ফুলের কথাটা জিজ্ঞেস না করে সেদিকে অগ্রসর হবার একটা রাস্তা তৈরি করে নিলেন। বনমারি, ভগবান বলে কোনো ছেলেকে চেনো? হ্যাঁ বাবু, ভিকুয়া কা লড়কা। ভিকুয়াটা আবার কে? চৌকিদার বলল, ভিখুয়া কাঠের মজুরি করে। চৌধুরী বাবুদের কাঠের গোলা আছে এই কাঠ ঝুমড়িতেই, সেখানে কাজ করে। ওহে, ওই ভগবানের বাড়ির দিকে রাস্তার ধারে একরকম ফুলের গাছ আছে, সেই গাছ নাকি বাতাসে বিষ ছড়ায়, তুমি জানো? हाँ बाबू, কথাটা সত্যি? मर जाता है बाबू, सांप चूहा बिच्छू उच्छू। বনওয়ারি রুটি আর ডিমের অমলেট রেখে টিপট আনতে গেল। এখানে এক সাহেব এসেছিল বছর 3 আগে। বনওয়ারি ফিরে এলে পর জিজ্ঞেস করলেন জগন্ময়বাবু। বনওয়ারি বলল, সাহেব এসে থেকেছে এখানে। এককালে মূর সাহেব গিন্নিকে নিয়ে নিজেই আসতেন প্রতি শীতকালে। 3 বছর আগে কোনো সাহেব এসেছিল কিনা তা তার মনে নেই। জগন্ময়বাবু ঠিক করলেন বিকেলে একবার বাজারের দিকে যাবেন। বাজার পান্নাহাটে, এখান থেকে মাইল 2। রেল স্টেশনও সেখানেই। এখানে আসতে হলে স্টেশন থেকে সাইকেল রিক্সা নিতে হয়। পান্নাহাট থেকে ট্রেন ধরে সোজা ডালটনগঞ্জ যাওয়া যায়। প্রথম দিন এসেই জগন্ময়বাবু একবার বাজারের দিকে গিয়েছিলেন। তখন দুজন বাঙালির সঙ্গে আলাপ হয়েছে, পোস্টমাস্টার নুটবিহারী মজুমদার আর পবিত্রবাবু বলে এক ভদ্রলোক, যিনি রয়্যাল হোটেলে উঠেছেন। মিঠে পানের খোঁজ করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ। বললেন আগেও এসেছেন কাঠকুমরি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। রয়্যাল হোটেল নাকি নামেই হোটেল, বলতে পারেন 3 স্টার সরাইখানা। মনে হলো বেশ রসিক লোক, বয়স 30-35-এর বেশি না। তা আপনি উঠেছেন কোথায়? কাঠ ঝুমড়িতে তো থাকবার জায়গা নেই। চৌধুরী কোম্পানির কারোর সঙ্গে চেনা আছে বুঝি? আগে আগে না, আমি উঠেছি মূর সাহেবের বাংলোতে। হো, ওই শিশু গাছে ঘেরা কটেজ বাড়িটা? গাছে ঘেরা ঠিকই, তবে শিশু কিনা বলতে পারবো না, দেখে তো বুড়ো বলেই মনে হয়। ব্যাপারটা হচ্ছে কি যে মশাই, আমি না 100% শহুরে, বুঝলেন? বড় জোর আম জাম কলা নারকেল আর ওই বট অসত্যটা চিনতে পারি, তার বাইরে জিজ্ঞাসা করলেই মুশকিল। এই পবিত্রবাবু আর নুটবিহারীকে আজ একবার জিজ্ঞাসা করে দেখতে হবে। চৌকিদারের কনফার্মেশন যথেষ্ট নয়। আসলে জগন্ময়বাবু কলকাতায় গিয়ে এই 20 ফুলের বিষয়ে কিছু লিখতে চান, এখনো পর্যন্ত কেউ লেখেনি। এই একটা ব্যাপারে পায়োনিয়ার হবেন তিনি। নুটবিহারী বাবুকে জিজ্ঞেস করেও কোনো বিশেষ ফল হলো না। বললেন, আমি মশাই সবে লাস্ট ইয়ারে বদলি হয়ে এখানে এসেছি। স্থানীয় সংবাদ বিশেষ আমার কাছে পাবেন না, আপনি বরং আর কাউকে জিজ্ঞেস করুন। পোস্ট অফিস থেকে জগন্ময়বাবু গেলেন বাজারের দিকে। পান কেনা আছে, আর যদি একটা এক্সারসাইজ বুক পাওয়া যায় তো কাজের কাজ হবে। লেখার জন্য তৈরি হতে হবে তো। কলম আছে সঙ্গে, খাতা আনেননি। পবিত্রবাবুর সঙ্গে দেখা হয়ে গেল একটা চায়ের দোকানের সামনে। বেঞ্চিতে বসে বাংলা খবরের কাগজ পড়ছেন। বললেন, আসুন আসুন, চা খান। ওহে ভরদ্বাজ, 2 কাপ। 1 কাপের জায়গায় 2 কাপ। জগন্ময়বাবু সোজা আসল প্রশ্নে চলে গেলেন। আপনি 20 ফুলের নাম শুনেছেন? পবিত্রবাবু কাগজটা ভাঁজ করে জগন্ময়বাবুর দিকে চোখ তুললেন। ওই যে হলদে কমলা বেগুনি তালহার যাওয়ার পথে ডান দিকে রয়েছে তো, একটা ডিবির ওপরে। আরে, আপনি তো সবই জানেন দেখছি। বললুম তো, 4 বার ঘুরে গেছি এখানে। বছর 2 থেকে দেখছি ওটা। প্রথম যেদিন দেখি সেদিন ডিবির পাশে একটা আস্ত শুয়োরছানা মরে পড়েছিল। বলেন কি মশাই? তা নিয়ে আপনি কাউকে কিছু বলেননি? আপনি তো কলকাতার লোক, কাগজে টাগজে। বলবার কি আছে মশাই, প্রকৃতির খাম খেয়াল কত রকম হয়, সব নিয়ে কি আর কাগজে লেখে? আরও কত হাজার রকম 20 ফুল 20 ফল 20 পোকা 20 পাখি রয়েছে পৃথিবীতে, কে জানে? আরে মশাই, কলকাতাতে বাস, সেখানে হাওয়াটাই বিষাক্ত। প্রতি নিঃশ্বাসে 5 সেকেন্ড করে আয়ু কমে যাচ্ছে। এই তো সেদিন দেখলুম কোথায় জানি লিখেছে,
সেখানে ফুলের বিষ নিয়ে কে মাথা ঘামাতে যাচ্ছে মশাই? কিন্তু এখানকার লোকেদের পক্ষে এটা তো ডেঞ্জার মশাই। কাছে না ঘেঁষলেই হলো, 5-7 হাত দূরে থাকলেই তো সেফ। সে কথা এখানে সবাই জানে। জগন্ময়বাবু চা খেয়ে উঠে পড়লেন। অক্টোবরের মাঝামাঝি, সূর্যি ডুবলেই ঝন করে ঠান্ডা পড়ে। সর্দিকর্মীর রিস্কটা না নেওয়াই ভালো। চায়ের দোকানের পাশে একটা মণিহারি দোকান থেকে খাতা কিনে ভদ্রলোক যখন বাড়ি ফিরলেন তখন 6:15। মনে বেশ একটা উত্তেজনা অনুভব করছেন তিনি। পাকা কনফার্মেশন পাওয়া গেছে, এবার উনি স্বচ্ছন্দে লিখতে পারেন। লেখাটা কোনো উদ্ভিদ বিজ্ঞানীর দৃষ্টি আকর্ষণ করলে একটা বড় কাজ হবে। কাঠঝুমরির নামটাও লোকের জানা উচিত। টুরিস্ট ডিপার্টমেন্ট জানে কি নামটা? মনে তো হয় না। লেখার অভ্যেস নেই, তাই খাতা খুলে হাতের কলমটার উপর থুতনিটা ভর করে 8 ঘন্টা বসে থেকেও কোনো ফল হলো না। এত চট করে হবে না, হাতে আরও 10 দিন সময় আছে। ধীরে সুস্থে ভেবে চিন্তে লিখতে হবে। 20 ফুল নামটা দুবার আপন মনে উচ্চারণ করলেন জগন্ময়বাবু। 20 ফুল, 20 ফুল, এই নামের লেখা লোকে না পড়ে থাকতে পারবে না। আজ আর বাইনোকুলারের দরকার হলো না। সকাল 7টার সময় ঢিপিটার কাছে পৌঁছে রাস্তা থেকে খালি চোখেই জগন্ময়বাবু যে মৃত প্রাণীটা দেখতে পেলেন সেটা হলো একটা খরগোশ। মরা সাপের কঙ্কাল আর মরা গিরগিটিও এখনও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়লে হয়তো জায়গাটা পরিষ্কার করবে এসে ভগবান বা ভগবানের বাপ। জগন্ময়বাবু হিসেব করতে চেষ্টা করলেন, গাছটা কত দূরে হবে রাস্তা থেকে? 20 হাত, 25 হাত। তার একটা অদম্য ইচ্ছে একটু এগিয়ে গিয়ে গাছটাকে আরেকটু ভালো করে দেখার। 5 হাতের বেশি কাছে না গেলেই তো হলো। কিন্তু ওই ছোকরার অনুমান যদি ভুল হয়, যদি 7 বা 8 হাত দূর পর্যন্ত ফুলের প্রভাব পৌঁছয়। জগন্ময়বাবু ঘাসের ওপর দিয়ে 3 পা এগিয়ে আবার পিছিয়ে এলেন। সাপ, খরগোশ, গিরগিটি, শুয়োর, পোকামাকড়ের কথা বলেনি ছেলেটি। হরিণ, পিঁপড়ে, মশামাছি, এই সবই কি এই গাছের বিষে মরে? না ছোট জিনিস রেহাই পায়? আর বড় জিনিস? তার লেখার জন্য এগুলো জানা খুব দরকার। আজ ছেলেটিকে দেখছেন না, একবার তার বাড়ি যাবেন নাকি? একটা ইন্টারভিউ করবেন তাকে, যেমন অনেককে খবরের কাগজে করে। প্রশ্নটা মাথায় আসতেই মনে হলো তারা নেই, সব হবে ধীরে সুস্থে। হাতে আরও 7 দিন সময় আছে। এখানে জলটা ভালো, তাই খিদে হয় প্রচুর। ব্রেকফাস্টের কথা চিন্তা করতে করতে জগন্ময়বাবু বাড়ি ফিরলেন। বাঁশের বেড়া দিয়ে ঘেরা বিশাল কম্পাউন্ড, 2টো কাঠের গেট, একটা পশ্চিমে একটা উত্তরে। উত্তরের গেটে, যেটা দিয়ে জগন্ময়বাবু এখন ঢুকলেন, এখনো একটা কাঠের ফলকে মূর সাহেবের নাম রয়েছে। গেট থেকে সোজা রাস্তা দিয়ে কটেজের সামনের বারান্দায় শেষ হয়েছে। বড় বড় গাছগুলো, যেগুলোকে পবিত্রবাবু শিশু বলেন, সেগুলো কটেজের পেছন দিকে। এদিকে দক্ষিণে যে 2টো বড় গাছ রয়েছে সেগুলি শিশু নয় নিশ্চয়ই, কিন্তু সেগুলোর নামও জগন্ময়বাবু জানেন না। এর মধ্যে যেটা দূরের গাছ, সেটার ডালপালাগুলো প্রায় সাদা আর বেশ ছড়ানো। গুঁড়িটা কালো হলে হয়তো আরও সহজে চোখে পড়তো, কিন্তু সাদা হওয়া সত্ত্বেও খুব বেশি দূরে নয় বলে গুঁড়ির পাশের চেনা গাছটা জগন্ময়বাবুর দৃষ্টি এড়ালো না। সেই একই গাছ, একই বিচিত্র ফুল, 20 ফুল। জগন্ময়বাবুর পেট থেকে খিদেটা ম্যাজিকের মতো উড়ে গেল। এই গাছ কাল ওখানে ছিল না। জগন্ময়বাবু ওই সাদা গুঁড়িটা থেকে হাত 10 দূরে বনবাড়িকে দিয়ে ডেক চেয়ারটা আনিয়ে তাতে বসে রোদ পোহাচ্ছিলেন। তখন তার কোনো কাজ ছিল না, কেবল শরৎকালের মিঠে রোদটা উপভোগ করা। তার চোখ তখন চতুর্দিকে ঘুরছে, এমনকি সাদা গুঁড়িটার দিকেও। এটা মনে আছে কারণ জগন্ময়বাবুর তখন মনে হয়েছিল গুঁড়িটার রঙের সঙ্গে ইউক্যালিপটাসের গায়ের রঙের মিল আছে। ওই আরেকটা গাছ ওরছে না, ইউক্যালিপটাস। আরে ওটা কি?
ওটা একটি পাখি আছে। খয়েরি রং, মাথা থেকে লেজের ডগা অবধি, শালিকের চেয়ে ছোট। পাখিটা মাটিতে খুঁটে খুঁটে কি জানি খাচ্ছে, আর মাঝে মাঝে খাওয়া থামিয়ে মাথা তুলে চিরিক চিরিক ডাকছে। ওই ফুল গাছটার হাত 10 মধ্যেই হবে। এবার দুটো ছোট্ট লাফ মেরে পাখিটা ফুল গাছটার দিকে আরও এগিয়ে গেল। জগন্ময়বাবু আর অপেক্ষা না করে সজোরে দুটো তালি মারলেন। পাখিটা তীক্ষ্ণ শীষ দিতে দিতে উড়ে পালিয়ে গেল। জগন্ময়বাবু হাঁফ ছাড়লেন, কিন্তু গাছটা তো রয়েই গেল। ওটার একটা ব্যবস্থা করা যায় না? সামনের রাস্তায় তো অনেক ঠেলা পড়ে আছে। একটা ঢেলা হাতে তুলে নিয়ে জগন্ময়বাবু গাছটাকে তাক করে নিক্ষেপ করলেন। গাছটা থরথরিয়ে কেঁপে উঠল। লেগেছে, কিন্তু কোনো ফল হবে কি একটা ঢিলে? জগন্ময়বাবু অনুভব করলেন যে তার মাথায় খুন চেপেছে। পরপর 30টা ঢেলা মারলেন গাছটার দিকে। কোনো দিন ক্রিকেট খেলেননি, তাই বোধহয় অর্ধেক ঢেলা পাশ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু বাকিগুলো লাগলো। গাছটা নুয়ে পড়েছে। वो फिर खड़ा हो जाएगा बाबू। হোগ্যে খাড়া, কিছুক্ষণের জন্য নিশ্চিন্তি। বললেন জগন্ময়বাবু। ভগবান চলে গেল। ঘটনাটা যে চৌকিদার আর মালিও দেখেছে, সেটা বাংলোর দিকে মুখ ঘুরিয়ে বুঝলেন জগন্ময়বাবু। বোঝাই যাচ্ছে দুটোই অকর্মার ঠেকি। তাকে একটু হেল্প করতে পারলো না এগিয়ে এসে? ব্রেকফাস্ট খেতে খেতে মনে হলো যে চৌকিদার আর মালির এই যে নিস্পৃহ ভাব, তার জন্য হয়তো উনি নিজেই কিছুটা দায়ী। এখানে এসেই বোধহয় ওদের দুজনের হাতে আগাম কিছু বকশিস গুঁজে দেওয়া উচিত ছিল। মালি তো স্টেশনে গিয়েছিল ওকে আনতে। মিসেস মুর টেলিগ্রামে খবর পাঠিয়ে দিয়েছিলেন। কুলির বদলে উনি মালির পিঠেই মাল চাপিয়েছিলেন। একটা সুটকেস, একটা বেডিং আর একটা বড় কল লাগানো ফ্লাক্স। নিজের হাতে নিয়েছিলেন কেবল ছাতা আর বোনের দেওয়া 1 হাঁড়ি মিষ্টি। বাংলোয় পৌঁছে উনি মালির জন্য 2 টাকা বার করেও আবার পকেটে রেখে দিয়েছিলেন। ভেবেছিলেন যাবার দিন পুষিয়ে দেবেন। আগে দেখি না বেটারা কিরকম কাজ করে। কাজ অবশ্যই ভালোই করেছে দুজনে, কিন্তু কাজের বাইরে আগ বাড়িয়ে এসে দুটো কথা বলা, কি চাই না চাই, কোনো অসুবিধে হচ্ছে কিনা এসব জিজ্ঞাসা করা, এটা দুজনের একজনও করেনি। কাঠছুমড়ির এই একটি ব্যাপারই জগন্ময় বাবুর কাছে লেস দ্যান পারফেক্ট বলে মনে হয়েছিল। এখন বুঝছেন দোষটা খানিকটা ওর নিজেরই। এই বাড়ির আশেপাশে ওই গাছ আরো আছে নাকি? চায়ে চিনি নাড়তে নাড়তে চৌকিদারকে জিজ্ঞাসা করলেন জগন্ময়বাবু। চৌকিদার বলল, বাংলোর চৌহদ্দির মধ্যে ও এই গাছ প্রথম দেখল। এই গাছ রাতারাতি গজায় নাকি? वैसा ही तो मालूम होता बाबू। একটু খেয়াল রেখো তো, দেখলে আমায় বলবে। বনওয়ারি বলার আগেই জগন্ময়বাবুর চোখে পড়ল। বিকেলে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে এসেই বারান্দার পূর্বকোণার পেছন দিকে উঁকি দিচ্ছে এক গোছা চেনা ফুল। ঝিরঝিরে বাতাসে দুলছে ফুলগুলো, হাত 15 বেশি দূরে নয়। জগন্ময়বাবু বুঝতে পারলেন তার পা দুটো কেমন যেন অবশ হয়ে আসছে। কোনো মতে 1 পা পাশে সরে গিয়ে ধপ করে বসে পড়লেন বেতের চেয়ারের ওপর। একবার মালি বলে ডাকতে চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। গলা শুকিয়ে গেছে, মাথা ঝিমঝিম করছে, হাত পা ঠান্ডা। হাওয়াটা পূব দিক থেকেই আসছে, গাছের দিক থেকেই। তার মানে ওই ফুলের বিষাক্ত প্রশ্বাস। জগন্ময়বাবু আর ভাবতে পারলেন না, এখানে বসা চলবে না। এর মধ্যেই তিনি অনুভব করেছেন তার নিঃশ্বাসের কষ্ট। শরীর ও মনের অবশিষ্ট সব বলটুকু প্রয়োগ করে চেয়ার ছেড়ে উঠে টলতে টলতে বৈঠকখানা পেরিয়ে শোবার ঘরে ঢুকে শয্যা নিলেন জগন্ময়বাবু। চৌকিদার রাত্রে কি রান্না হবে জিজ্ঞাসা করতে এলে বললেন, কিচ্ছু না, খিদে নেই। তা সত্ত্বেও বনওয়ারি নিজে থেকেই 1 গিলাস গরম দুধ নিয়ে এলো বাবুকে খাওয়ানোর জন্য। অনেক অনুরোধের পর জগন্ময়বাবু কোনো রকমে অর্ধেকটা খেয়ে বাকিটা ফেরত দিলেন। দূরে মাদল বাজছে। বাজারে শুনেছিলেন কোথায় জানি মেলা বসবে, সাঁওতালের নাচ হবে সেখানে। কটা বাজলো কে জানে। কম্বলের তলায় শুয়ে জগন্ময়বাবু অনুভব করলেন যে তার এখনো শীত লাগছে।
আলনা থেকে আলো আনটা নিয়ে কম্বলের ওপর চাপিয়ে দিতে খানিকটা কাজ হলো। তার ফলেই বোধহয় একটা সময় জগন্ময়বাবু বুঝলেন তার চোখের পাতা দুটো এক হয়ে আসছে। এর আগের কদিন এক ঘুমে রাত কাবার হয়েছে, আজ হলো না। চোখ খুলতে ঘরে আলো দেখে প্রথমে খটকা লেগেছিল, তারপর মনে পড়ল নিজেই বনওয়ারিকে বলেছিলেন আজ ঘরে লণ্ঠনটা জ্বালিয়ে রাখতে। এখনো শীত, হাওয়াটা ওই বাইরের দিকের জানলাটা দিয়ে আসছে বোধহয়, কিন্তু ওটা তো বন্ধ করেছিলেন উনি শোবার আগে। কেউ খুলল নাকি? জগন্ময়বাবু ঘাড় তুললেন দেখবার জন্য। জানলার পাশেই ড্রেসিং টেবিল, তার ওপরেই রাখা লণ্ঠনের আলো পড়েছে তার পাল্লায়। শুধু পাল্লায় না, বাইরে থেকে যে জিনিসটা উঁকি মারছে তার ওপরেও। সেই আলোতেই চেনা যাচ্ছে জিনিসটাকে। এই একই গাছ, একই গাছ, একই ফুল, হলদে, বেগুনি, কমলা, ফুল। জগন্ময়বাবু বুঝতে পারলেন তার তলপেট থেকে যে আর্তনাদটা কণ্ঠনালী বেয়ে ওপরের দিকে উঠে আসছে, সেটা মুখ দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গেই তিনি সংজ্ঞা হারাবেন। আর হলোও তাই। কামরাটা খালি পেয়ে জগন্ময় বারিক একটু নিশ্চিন্ত হয়েছিলেন, কারণ লোকের সান্নিধ্য এখন তার ভালো লাগছে না। কাঠঝুমরিতে এমন স্বপ্নের মতো সুন্দর প্রথম 3টি দিন গত দুদিনে কি করে এমন বিভীষিকায় পরিণত হতে পারে, সেই নিয়ে তিনি এই 7 ঘন্টা জার্নির মধ্যে একটু চুপচাপ একা বসে ভাবতে চেয়েছিলেন। কিন্তু গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গেই একটি চেনা লোক তাঁর কামরায় এসে উঠলেন। পান্নাহাটের পোস্টমাস্টার নুট বিহারী মজুমদার। ভদ্রলোকের সঙ্গে সেই দিনের পর আর তার দেখা হয়নি। সে কি মশাই, এর মধ্যে ফিরে চললেন নাকি? নাকি আপনিও বেতাল যাচ্ছেন? বেতল? এর পরের স্টেশন মেলা বসেছে, সেখানে গিন্নির হুকুমে সওদা করতে যাচ্ছি। ও, তা আপনি কোথায় চললেন? ডালটনগঞ্জ। শরীর খারাপ হলো নাকি? এই 2 দিনেই এত ফুল ডাউন? মানে ওই একটু আর কি। নুটবিহারী বাবু মাথা নেড়ে একটু ফিক করে হেসে বললেন, যাক, ভদ্রলোকের লাকটা ভালো। লাক? কার? এই পবিত্র বাবুর কথা বলছি। কেন? আরে, উনি তো আজ 10 বছর হলো বছরে 2 বার করে মূর সাহেবের বাংলোতে এসে থাকে। ওটা একরকম ওর মনোপলে। অক্টোবর আর মার্চ লিখতে আসেন, বুঝলেন? বড় রাইটার তো, ওই পবিত্র ভট্টাচার্য। আরে নাম শোনেননি? লেখেন আর ভগবান বলে একটা কাঠুরের ছেলেকে বাংলা শেখান। শখের মাস্টারি, বুঝলেন? শখের মাস্টারি। একটু আদর্শবাদী প্যাটার্নের লোক আর। আপনি গেছেন শুনে নেচে উঠবেন। ভারী আক্ষেপ করেছিলেন নিজের ডেরা ছেড়ে হোটেলে থাকতে হচ্ছে। বললেন বুড়ো মুর বেঁচে থাকলে এ গোলমাল হতো না, ওই বুড়ি গণ্ডগোলটা করেছে। বেতল স্টেশনে নুটবিহারী নেমে যাবার পর গাড়িটা ছাড়বার ঠিক মুখে জগন্ময়বাবু দেখলেন প্ল্যাটফর্মের ধারে লোহার রেলিংয়ের পেছনে ফুলের ছাদটা। 1-8টা নয়, 1 মাঠ জুড়ে কমপক্ষে 100টা। আর তারই মধ্যে নিশ্চিন্ত মনে খেলা করছে 3টি ছাগল ছানা।